Assalamu alaikum, my dear students. How are you? Perhaps you are fine by the grace of Almighty Allah. Anyhow, at times our natural life is hampered for some reasons. Corona COVID 19 is the name of such a reason. But life is unbridled. We have to continue our daily activities, though there are a lot of problems on the way of our life. Therefore, also you have to continue your studies. So I welcome you to my home is my school. Okay. So my dear students, today today I will discuss on the topic narration, and I will discuss the role of assertive sentence. Okay. The narration of assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আজকে আলোচনা হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা শুরু করার আগে আমি তোমাদের যে বিষয়টি ইনফর্ম করব তা হলো, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সকল রুলগুলো এখানে দেখাতে চেষ্টা করেছি। এরপরেও যদি এর বাইরে কিছু রুল থেকে থাকে তাহলে আমি সেটা পরবর্তী ক্লাসে তোমাদের জানিয়ে দেব। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে যতগুলো সেন্টেন্স হতে পারে প্রায় সবগুলোই আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ক্লাসটি তোমরা ভালো করে দেখবে। Those who are the students of class 8, class 9, class 10, also the student of technical education, the students of technical education 10, I suggest for them to observe the class or to notice the class. Okay. So প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এক্সাম্পল ওয়ানে কি আছে আমরা দেখি। দেখো, প্রথমে যদি আমরা কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তর করতে যাই, তো সর্বপ্রথম আমাদের এই রিপোর্টেড স্পিচের দিকে নজর দিতে হবে। ওকে, এই রিপোর্টেড স্পিচের দিকে আমাদের নজর দিতে হবে। কেন নজর দিতে হবে? কারণ রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে তা আমাদের নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে? কারণ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর নির্ভর করবে যে আমি রিপোর্টিং ভার্বটি কেমনে পরিবর্তন করব এবং ইনভার্টেড কমা আমি কোন শব্দ দিয়ে রিমুভ করব, সেটা নির্ভর করবে ওই রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে তা জানার উপর। তো স্বাভাবিকভাবে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তো এখানে যতগুলো রিপোর্টেড স্পিচ আছে সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা রয়েছে। তো কাজেই আমরা এখানে রিপোর্টিং ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন করব। এখানে দেখো উত্তরটি আমি কি লিখেছি। প্রথমে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আই, তারপর সে টু, এখানে রিপ্লেসমেন্ট করা হয়েছে সে টু। ওকে, অথবা আমি টেল ব্যবহার করতে পারি। তারপরে অবজেক্টটি এখানে বসছে, দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তুলতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা দ্যাট দ্বারা তুলতে হয়। এখন পার্সন পরিবর্তন, আমরা জানি যে পার্সন পরিবর্তন একটা ক্লাস আমি অলরেডি নিয়ে ফেলেছি। অলরেডি আমি পার্সন পরিবর্তন সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তো পার্সন পরিবর্তন সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা ক্লাস আমি আমার প্লে লিস্টে রেখে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে
এটা আপলোড করা আছে, তো আশা করি তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এবং আমাদের স্কুলের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি ওখানে রেখে দিয়েছি। ওকে, তো এখন দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের পার্সনগুলো যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পার্সন পরিবর্তন হবে। তো ইউ থাকলে যেহেতু এই রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পার্সন পরিবর্তন হবে, তো এখানে হিম থেকে হি আসবে, কারণ ইউ এখানে সাবজেক্টিভ কেস। তো যদি হিমকে সাবজেক্ট হিসেবে বসতে হয় তাহলে অবশ্যই সাবজেক্টিভ কেসে রূপান্তর করে তারপর বসতে হবে। ওকে, এবং এখানে যে ভার্বের যে বি ভার্বের ফর্ম আমরা জানি 8টি রয়েছে, সেখান থেকে হির পরে ইজ বসে। তো ইজ ব্যবহৃত হয়েছে, ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু টেন্সের পরিবর্তন এখানে হয়নি, কারণ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই ভার্বের কোনো পরিবর্তন সাধিত হবে না। ওকে, তো সেই হিসেবে এখানে ভার্বের পরিবর্তন সাধিত হয়নি, ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। এটাও আরটাও প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় এবং ইজটাও প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। ইজটা ব্যবহৃত হয় হি এর পরে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ব্যবহৃত হয় সাধারণত। তো সেই হিসেবে এখানে ইজ ব্যবহৃত হয়েছে, টেন্সের পরিবর্তন হয়নি। এরপরে বাকি অংশ রাইট, এখানে রাইট ব্যবহৃত হয়েছে। ওকে, নাম্বার 2, হি সেজ টু মি আই এম ফাইন। এখানেও দেখো রিপোর্টিং ভার্বটি সেজ আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে না এখানে। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর কি হয়েছে? হি সেজ টু মি অথবা হি টেলস মি দ্যাট। আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনগুলো সর্বদা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পার্সন অনুসারে রূপান্তরিত হয়ে থাকে। এখানে সাবজেক্ট হি আছে, সুতরাং এখানে হি ব্যবহৃত হয়েছে। এরপরে হির পরে ইজ বসে, ইজ ব্যবহৃত হয়েছে, এরপরে ফাইন। ওকে, নেক্সট অন নাম্বার 3, হি সেড টু মি আই এম ফাইন। এখানে দেখো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। আমরা জানি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে। তো সেই হিসেবে আমরা দেখি রিপোর্টেড স্পিচটি আই এম ফাইন এখানে আছে, এটা আমরা এখন পরিবর্তন করে দেখাবো। হি সেড টু মি, হি সেড টু মি অথবা হি টোল্ড মি, যে কোনো একটা বসবে। দ্যাট, দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তোলা হয়েছে এবং সাবজেক্ট হি অর্থাৎ আই থেকে পরিবর্তিত হয়ে হিতে রূপান্তর হয়েছে। এবং এই যে দেখো হির পরে এবার কিন্তু ওয়াজ ব্যবহৃত হয়েছে, এবার ইজ ব্যবহৃত হয়নি, কারণ এখানে সেইড আছে। এই কারণে এখানে এম থেকে এখানে ওয়াজ আসছে, কারণ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, এই কারণে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। ওকে, নাম্বার 4, হি সেড টু মি। দেখো আমরা শিখে আসছি যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়, কিন্তু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও যদি কিনা রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাক্ট অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। তো এখানে দেখো রিপোর্টিং স্পিচটি এখানে বসে গেছে, হি সেড টু মি দ্যাট। এরপরে রিপোর্টেড স্পিচটি অবিকৃত অবস্থায় এখানে বসে গিয়েছে, ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হয়নি। দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে দ্য আর্থ ইজ রাউন্ড, শুধু এখানে ক্যাপিটাল লেটার টি এখানে স্মল হয়েছে, কারণ এটা সেন্টেন্সের শুরু আর এটা সেন্টেন্সের মাঝে, এই কারণে এতটুকু পার্থক্য এখানে হয়েছে। নাম্বার 5, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি মাই নেম ইজ জন। স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ব্যক্তি। তো একজন অপরিচিত ব্যক্তি আমাকে বললেন
মাই নেম ইজ জন, আমার নাম জন। তো মাই নেম ইজ জন আমাকে পূর্বে বলেছিল যে মাই নেম ইজ জন, তো তার নামটা তো এখনো পরিবর্তন হয়ে যায়নি, চেঞ্জ হয়ে যায়নি। সুতরাং জন জনের জায়গায় আছে। এই কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে না। কারণ যদি রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়, তাহলে অর্থটি এমন দাঁড়ায় যে পূর্বে তার নাম জন ছিল, এখন আর নেই। তো এই কারণে এখানে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য স্ট্রেঞ্জার টোল্ড মি দ্যাট হিজ নেম ইজ জন। নাম্বার 6, নদী সেড টু মি আই অ্যাম বাংলাদেশি। নদী আমাকে বলেছিল যে আমি বাংলাদেশি। নদী আমাকে পূর্বে বলেছিল যে আমি বাংলাদেশি। তার মানে এমনটি নয় যে নদী পূর্বে বাংলাদেশি ছিল, এখন আর বাংলাদেশি নেই, বরং সে পূর্বেও বাংলাদেশি ছিল, এখনো বাংলাদেশিই আছে। অর্থাৎ তার নাগরিকত্ব বাতিল হয়ে যায়নি, বরং সে বাংলাদেশের নাগরিকই আছে। তো এই ক্ষেত্রেও ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে না, যেহেতু যদি ভার্বের টেন্সের পরিবর্তন হয় তাহলে নদী পূর্বে বাংলাদেশের নাগরিক ছিল, এখন নেই, এমনটি বোঝায়। এই কারণে ভার্বের টেন্সের পরিবর্তন দেখো এখানে সাধিত হয়নি। নদী told me that she is বাংলাদেশি। ওকে, এখন নাম্বার 7, মুনিয়া said I am happy। এখানে দেখো আমি said এর পরিবর্তে কোনো অবজেক্ট ব্যবহার করিনি, said to me অথবা said to him, said to them ইত্যাদি এরকম কোনো কিছু ব্যবহার করিনি। তার কারণ হলো যে যখন কোনো রিপোর্টিং স্পিচের অবজেক্ট না থাকে, তখন সেইড ব্যতীত, অর্থাৎ যদি সেইড থাকে, সেইড ব্যতীত অন্য কোনো ভার্ব যেমন টেল, টেলস, টোল্ড এগুলো ব্যবহার করার কোনো সুযোগ নেই। সেইডই ব্যবহার করতে হবে, অর্থাৎ সেইডই আমাদেরকে এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে রাখতে হবে। এই কারণে এখানে এটা আমি পৃথকভাবে দেখিয়েছি। সেইডের পরে টু মি, টু দেম ইত্যাদি ব্যবহার না হওয়ার কারণে এখানে দেখো মুনিয়া সেইডের স্থানে সেইড থেকে গেছে, এরপরে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা রিমুভ করা হয়েছে, তারপরে আই অর্থাৎ ফার্স্ট পারসন, এখানে মুনিয়ার নামের পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে। এবার ভার্বের টেন্সের পরিবর্তন, শির পরে বি ভার্বের অজ বসে। ওকে, পাস্ট টেন্সের ক্ষেত্রে লাস্টে হ্যাপি অর্থাৎ বাকি অংশ বসে গিয়েছে। ওকে, নাম্বার 8, স্নেহা said to me I am ready to go। স্নেহা আমাকে বলল আমি যেতে প্রস্তুত। তাহলে এখানে এটা আমি দেখিয়েছি এই কারণে যে রিপোর্টিং স্পিচের এখানে একটি অবজেক্ট রয়েছে। যদি রিপোর্টিং স্পিচের অবজেক্ট থাকে তাহলে said to অথবা told যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ অবজেক্ট থাকলেই কেবলমাত্র আমি told ব্যবহার করতে পারবো। তো এই কারণে এখানে স্নেহা said to me অথবা told me যে কোনো একটা তুমি নিতে পারো। দ্যাট দ্বারা ইনভার্টেড কমা রিমুভ করা হয়েছে এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন, এই কারণে এখানে স্নেহা থেকে শি নিতে হবে। তারপরে ভার্বের টেন্সের পরিবর্তন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কনস্ট্যান্ট অ্যাক্টিভ মোড, সেটা পরিবর্তিত হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের কনস্ট্যান্ট অ্যাক্টিভ মোডে। রাইট, নেক্সট নাম্বার 9। এখন নাম্বার 9-এ আমরা দেখব মাস্টের ব্যবহার, মাস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। দেখো এখানে স্বপ্ন সেড টু আনিশা, স্বপ্ন আনিশাকে বলল আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে, আমাকে যেতে হবে। ভবিষ্যৎ বোঝাতে সাধারণত মাস্টের ব্যবহার হয়। স্বপ্ন টোল্ড আনিশা দ্যাট হি হ্যাড টু অবলিক মাস্ট গো দেয়ার,
তো মাস্ট যদি কোনো রিপোর্টেড স্পিচে মাস্ট থাকে সাবজেক্টের পরে মডাল ভার্ব হিসেবে, তাহলে মাস্টের জায়গায় আমরা মাস্ট রেখে দিতে পারি অথবা মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে পারি। আবার হ্যাভ টুর পরিবর্তে হ্যাড টু ব্যবহৃত হয় এবং মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করা যেতে পারে, তবে মাস্ট রেখে দিলেও কোনো সমস্যা নেই। নেক্সট, নাম্বার 2, হি সেড উই মাস্ট লিভ দ্য প্লেস। এখানে মাস্টের একটু ব্যতিক্রম ধর্মী ব্যবহার। যখন মাস্টের অর্থ কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যকতা বোঝাতে ব্যবহৃত হয়, তখন মাস্ট এর পরিবর্তে কি হয়, মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু ব্যবহৃত হতে হবে। যেমন দেখো, হি সেড টু মি উই মাস্ট লিভ দ্য প্লেস, হি সেড দ্যাট দে উড হ্যাভ টু লিভ দ্য প্লেস। ওকে, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝাতে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু ব্যবহৃত হয়। নেক্সট 3, তানভীর said to the teacher, sir, majority must be granted. তানভীর শিক্ষককে বলল, স্যার, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তাহলে এখানে আমাদের যখনই মাস্ট বি থাকবে, দেখো এখানে মাস্ট বি আছে, মাস্ট বি থাকলে তার পরিবর্তে মাস্ট হ্যাভ বিন, এখানে দেখো মাস্ট হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে। আর এখানে একটা বিষয় তোমাদের বলে রাখা দরকার যে যখনই রিপোর্টেড স্পিচে কোনো ভকেটিভ কেস থাকে, যেমন এখানে স্যার একটা ভকেটিভ কেস, এটা একটা সম্মানসূচক ভকেটিভ কেস, অর্থাৎ এই শিক্ষককে উদ্দেশ্য করে এই সম্মানসূচক শব্দটি ব্যবহৃত হয়েছে। তো ভকেটিভ কেসটি সাধারণত রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা রিমুভ করার পূর্বেই সেটা রিপোর্টেড স্পিচের বাম পাশে অর্থাৎ বাইরে চলে আসবে, অর্থাৎ আগেই সেটা ব্যবহার করতে হবে। যেমন দেখো, স্যার এর পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা ব্যবহৃত হয়েছে, এরপরে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা রিমুভ করা হয়েছে, এরপরে মেজরিটি মাস্ট বি এর পরিবর্তে মাস্ট হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে গ্রান্টেড। ওকে, নেক্সট অন নাম্বার 4, দ্য রিলিজিয়াস টিচার said to us, আল্লাহ মাস্ট রিওয়ার্ড দ্য পায়াস। ধর্মীয় শিক্ষক আমাদেরকে বললেন, আল্লাহ অবশ্যই ধার্মিকদের পুরস্কৃত করবেন। এই এখানে মাস্ট কি অর্থে ব্যবহৃত হয়েছে? মাস্ট যখন চিরন্তন সত্য, অবশ্যই উচিত এবং সার্বজনীন স্বীকৃত, যেমন আল্লাহ ধার্মিকদেরকে পুরস্কৃত করবেন, এটা সার্বজনীন স্বীকৃত। তো যখন এই ধরনের মাস্ট ব্যবহৃত হবে, তাহলে পরবর্তীতে সেই মাস্টের কোনো পরিবর্তন সাধিত হবে না ইনডিরেক্টে গিয়ে। যেমন দেখো, দ্য রিলিজিয়াস টিচার টোল্ড আস দ্যাট আল্লাহ মাস্ট রিওয়ার্ড দ্য পায়াস। ওকে, এখানে মাস্টের কোনো পরিবর্তন সাধিত হয়নি। এবার নাম্বার 10, আকাশ said, I need our money. আকাশ said that he need our money. এখানে রিপোর্টেড স্পিচে যখন কিছু কিছু মডেল আছে যেগুলো ব্যবহৃত হলে তার কোনো পরিবর্তন সাধিত হয় না, অবিকৃত অবস্থায় বসে যায়, যেমন এখানে সেই ধরনের মডেলগুলো কি কি? এন বি রিপোর্টেড স্পিচে মাইট, অট টু, নিড, কুড, উড, ইউজড টু থাকলে ইনডিরেক্টে গিয়ে তা পরিবর্তন হয় না। এখানে একটা উদাহরণ আমি দিয়ে দেখিয়েছি। ওকে, নাম্বার 11, টিচার said to মারুফ, থ্যাংক ইউ। এখানে দেখো, থ্যাংক ইউ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তবে স্মরণ রাখতে হবে থ্যাংক ভার্বটির পরে যদি ইউ অবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট যদি থ্যাংক ভার্বটির পরে বসে তাহলে কোনো অবস্থাতেই সেটা আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে না, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন থ্যাংক হিম, তাকে ধন্যবাদ দাও, থ্যাংক দেম, তাদেরকে ধন্যবাদ দাও।
কিন্তু যদি বলি থ্যাংক ইউ, তাহলে এর অর্থ হচ্ছে আই থ্যাংক ইউ। এখানে দেখো এনবিতে আমি এখানে তোমাদের দেখিয়েছি যে থ্যাংক ইউ এর পূর্ণ রূপ হচ্ছে আই থ্যাংক ইউ, অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ দেই। তাহলে উত্তরটা কি হবে? দ্য টিচার থ্যাঙ্কড মারুফ। এখানে ইনভার্টেড কমার কোনো ফাংশন এখানে নেই, সরাসরি এখানে টিচার বসে যাবে এবং সেইডের পরিবর্তে থ্যাঙ্কড হবে। যদি এখানে সে হতো তাহলে থ্যাঙ্ক হতো, যদি শেষ হতো তাহলে এখানে থ্যাঙ্কস হতো। ওকে, যেহেতু এখানে সেইড সেহেতু এখানে থ্যাঙ্কড ব্যবহার করতে হবে। আর সব কিছু বাদ গিয়ে এই ইউ ইকুয়াল টু এই মারুফ, সুতরাং এই ইউর পরিবর্তে এখানে মারুফ ব্যবহৃত হয়েছে। ওকে, সো দ্য টিচার থ্যাঙ্কড মারুফ। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 12, কিছু কিছু শব্দ বা ফ্রেজ আছে, যেমন উইশ, উড, রাদার, সোনার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপর আনরিয়েল পাস্ট সর্বদা অপরিবর্তিত থাকে, সেটা কেমন? দেখো, হি সেড টু মি ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার বিজনেস। ইট ইজ টাইম এর পরে সাধারণত আমরা জানি সাবজেক্ট এবং তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই ধরনের পাস্ট ইনডিফিনিট টেন্সকে বলে আনরিয়েল পাস্ট টেন্স। ওকে, এটা সর্বদা অপরিবর্তিত থাকবে, শুধু এই ইট ইজ টাইম এতটুকুন পরিবর্তন হবে, ভার্বের টেন্সের পরিবর্তন হবে এই এতটুকুনের ভিতরে, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে এই পাশে যে অংশ এটার কোনো পরিবর্তন সাধিত হবে না। তো দেখো সেখানে উত্তরটা কি দেওয়া হয়েছে, হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ টাইম উই স্টার্টেড আওয়ার বিজনেস। দেখো এখানে উই স্টার্টেড আওয়ার বিজনেস এর কোনো পরিবর্তন সাধিত হয়নি। নাম্বার 13, রিপোর্টেড স্পিচের হ্যাড বেটার সাধারণত পরিবর্তন হয় না, তবে যদি পরিবর্তন করতে হয় তাহলে স্ট্রাকচার নিম্নে দেওয়া হয়েছে, এইভাবে স্ট্রাকচারটি হবে। তো তার আগে আমি উদাহরণ থেকে আমি তোমাদের দেখাবো। ফাদার সেড টু মি ইউ হ্যাড বেটার গো দেয়ার। ফাদার টোল্ড মি দ্যাট ইউ হ্যাড বেটার গো দেয়ার। এখানে হ্যাড বেটার দেখো কোনো পরিবর্তন সাধিত হয়নি। অথবা যদি আমি অন্য স্ট্রাকচারে করতে চাই তাহলে স্ট্রাকচারটি কেমন হবে? ফাদার সাজেস্ট, এখানে সে থাকলে সাজেস্ট, যদি শেষ থাকে তাহলে সাজেস্ট, যদি সেড থাকে তাহলে সাজেস্টেড। ফাদার সাজেস্টেড মি টু গো দেয়ার, এখানে সাজেস্টেড দিয়ে রিপোর্টিং স্পিচের অবজেক্টটি বসে যাবে, এরপরে একটা ইনফিনিটিভ টু হবে, তারপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে। ওকে, নাম্বার 14, হি সেড টু মি আই বট ইট। দেখো স্টুডেন্টরা ইটকে অনেক সময় দ্যাট দ্বারা পরিবর্তন করে, আসলে রিপোর্টেড স্পিচের ইট কখনো দ্যাট দ্বারা পরিবর্তিত হবে না, বরং ইটের স্থলে ইটই থেকে যাবে। যদি ইটের পরিবর্তে তুমি দ্যাট বসাও বা দ্যাট দিয়ে দাও তাহলে সেটা অবশ্যই ভুল হবে। তো এটা আমাদের কেমন করতে হবে? হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা দ্যাট দ্বারা রিমুভ করা হয়েছে, হি হ্যাড বট ইট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এই যে দেখো ইটের স্থানে ইট রয়ে গেছে, অর্থাৎ ইটের কোনো পরিবর্তন সাধিত হয়নি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দেখে অনেকটা ন্যারেশন ভীতি দূর হয়েছে এবং আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে ফাইনালি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি এখানে দেখাবো। স্ট্রাকচার 1, স্ট্রাকচার নাম্বার 1, অর্থাৎ 1 নম্বরে কি হবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসবে। রিপোর্টিং স্পিচ সাবজেক্ট এখানে এই যে দেখো হি, এরপরে রিপোর্টিং ভার্ব হিসেবে সে, সেজ, সেড, বেস ফর্ম হিসেবে সে, ইয়েস বা ইয়েস ফর্ম হিসেবে সেজ এবং পাস্ট ফর্ম হিসেবে সেড, অথবা টেল, টেলস, টোল্ড বা উইল সে ইত্যাদি সাবজেক্ট এবং টেন্স অনুসারে বসে। রিপোর্টিং স্পিচের অবজেক্ট যদি থাকে তাহলে বসবে, রিপোর্টিং স্পিচের অবজেক্ট যদি থাকে তাহলে
বসবে, যদি না থাকে তাহলে বসবে না। এরপরে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা রিমুভ করতে হবে। নাম্বার 4, নিয়ম অনুসারে এবং প্রয়োজন বোধে, অর্থাৎ পার্সন পরিবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মটা তোমরা পার্সন পরিবর্তনের ক্লাস থেকে তোমরা ভালো করে শিখবে। সে নিয়ম অনুসারে পার্সন পরিবর্তন করতে হবে। এটা সব ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন পার্সন পরিবর্তনের নিয়ম সবগুলো সেন্টেন্সে একই নিয়ম। এজন্য বলছে নিয়ম অনুসারে পার্সন পরিবর্তন করতে হবে এবং প্রয়োজন বোধে, যদি প্রয়োজন হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে। ওকে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পার্সন এবং ভার্বের টেন্স পরিবর্তন করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে, আর প্রয়োজন না হলে সাধারণত পরিবর্তন করতে হয় না। এক্সটেনশন ইফ এনি, অর্থাৎ যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন আমরা দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবে এবং আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ওকে।